আচ্ছা, তো আমরা যে কাজটা করি আর কি সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইনে পাবলিক HTML ডে 2 এর ভেতরে যে কোডগুলো আছে, আমি 2-3টা ফাইল করেছিলাম না, হোম অ্যাবাউট করেছিলাম, এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, ডে 3 এর মধ্যে রাখছি। এখান থেকে আমি এটাকে রান করাচ্ছি। আমরা জাস্ট গতদিন হাইপারলিঙ্ক পর্যন্ত দেখিয়ে গিয়েছিলাম, ইমেজ কিভাবে আনতে হয় সেটা করেছিলাম। তো আজকে আরেকটা পেজ বানাবো যেটাকে আমরা বলবো যে সাইন আপ, রাইট? এখানে আমাদের যেরকম হোম আছে, অ্যাবাউট আস আছে, আমরা হোম থেকে অ্যাবাউট আসে যেতে পারছি, ঠিক তেমন আরেকটা পেজ বানাবো, নাম কি দিব? সাইন আপ। তো সাইন আপ লিঙ্ক দিয়ে ক্লিক করলে এখানে একটা পেজ আসবে, সেই পেজের ভেতরে আমরা কি করব? একটা ফর্ম তৈরি করব। ফর্মের ভেতরে আমরা যখন কোনো একটা সাইটে রেজিস্ট্রেশন করতে যাই, রেজিস্ট্রেশন করতে গেলে কি টেক্সট বক্স থাকে, ইমেল বক্স থাকে, পাসওয়ার্ড বক্স ডট ডট করে লিখলে কি ডট ডট করে দেখা, এটাকে পাসওয়ার্ড বক্স বলে। টেক্সট এরিয়া, অনেকগুলো লাইন একসাথে লেখা যায়। বড় একটা বক্স থাকে না কমেন্টস করার জন্য, এটা হচ্ছে কি টেক্সট এরিয়া। কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট, তাই না? তারপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করার জন্য, মেল ফিমেল সিলেক্ট করার জন্য কি থাকে? রেডিও বাটন। তারপরে মনে করেন কোনো কিছু ব্রাউজ করে দেখানোর জন্য কি থাকে? ফাইল, যে আমি যেন ফাইল ব্রাউজ করে নিতে পারি, তাই না? ইমেজ আপলোড করতে হবে, সেক্ষেত্রে দেখা যায় না, অনেক সময় দেখা যায় তো ব্রাউজ। এরপরে কি চেক বক্স, রাইট? চেক বক্স দেখা যায় কোনো কোনো ফর্মের ভেতরে, ডেট পিকার দেখা যায়, ক্লিক করলে ক্যালেন্ডারের মতো চলে আসে, আসে না? এরকম বক্স। আবার কয়েক ধরনের বাটন, সাবমিট বাটন, শুধু বাটন, রিসেট বাটন, এ ধরনের বাটন আছে। তো এই বিষয়গুলো আজকে আমরা সবগুলো দেখব, তারপরে প্র্যাকটিস করব আর কি। হ্যাঁ, আজকে T20 খেলতেছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ওয়েব পেজ এখান থেকে দেখি আমাদের যে পেজগুলো আছে। আমি একটা কাজ করি যে আমাদের যে অ্যাবাউট আস পেজটা আছে, আমার আমার সাইন আপ পেজটাই কেমন দেখতে হবে, এরকমই অলমোস্ট, বাট পরবর্তীতে এখানে আমরা ফর্মটা ডেভেলপ করব আস্তে আস্তে করে, তাই না? ফর্মটা ডেভেলপ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে এই ফাইলটাকে ফার্স্টে ফাইল থেকে নিয়ে সেভ অ্যাজ করছি। সেভ অ্যাজ করে ফাইলটার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি, ফাইলটার নাম আমি চেঞ্জ করে রেখে দিচ্ছি সাইন আপ। ঠিক আছে, ফাইলটার নাম আমি চেঞ্জ করে কি দিলাম? সাইন আপ ডট HTML। এবার সেভ করে নিচ্ছি। অ্যাবসলিউটলি আইডেন্টিক্যাল, একেবারেই কি হয়েছে? আইডেন্টিক্যাল পেজ হয়েছে আমার সাইন আপ পেজটা। আমি যদি রাইট ক্লিক করে এটাকে ব্রাউজারে ওপেন করি এবং অ্যাবাউট আস সাইন আপকে পাশাপাশি রাখি, কোনো চেঞ্জ নেই, শুধু সেভ অ্যাজ করে চেঞ্জ করে নেওয়া হয়েছে, তাই না? এখন
ওই সাইন আপ পেজটা টাইটেলটা চেঞ্জ করে দেই। টাইটেলটা চেঞ্জ করে আমি বলছি সাইন আপ, ওকে, সাইন আপ। আর এখানে কন্টেন্টের মধ্যে এই লেখাটাকেও আমি চেঞ্জ করে কি বলি, সাইন আপ। দেখেন আমার এই পেজটা কিন্তু সাইন আপ পেজ হয়ে গেল। হ্যাঁ, ওই একদম এক্স্যাক্টলি সেম পেজ। সো সাইন আপ পেজ কিন্তু আমরা পেলাম। এখন অ্যাবাউট আস আর সাইন আপ, এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমি যখন হোমে যাচ্ছি বা অ্যাবাউট আসে যাচ্ছি তখন কিন্তু আমার সাইন আপে যাওয়ার জন্য কোনো লিঙ্ক নেই, আছে? সাইন আপে যাওয়ার কোনো লিঙ্ক নেই, আমাকে সাইন আপে যাওয়ার একটা লিঙ্ক তৈরি করতে হবে। সো প্রথমে আমি লিঙ্কটা তৈরি করব হোম থেকে। হোম ফাইলটা অ্যাকচুয়ালি আমার কোন ফাইল? ইন্ডেক্স ফাইল, তাই না? ইন্ডেক্স HTML ফাইলটা। ইন্ডেক্স ফাইলটা, index.html ফাইলটাতে আমরা যাচ্ছি। index.html ফাইলটাতে গিয়ে আমরা একটা নতুন ফাইল করছি যার নাম দিচ্ছি এক্সক্লেমেটরি। এখান থেকে ট্যাগে আমরা এটার নাম কি দিব? সাইন আপ, ঠিক আছে? এরপরে হাইপারলিঙ্ক রেফারেন্স, href। হাইপারলিঙ্ক রেফারেন্সটা কি হবে? এই নিচেরটা signup.html, তাই না? সো প্রথমে লিঙ্কটা করলাম কোথায়? index.html এ। সো আমরা হোম পেজে গিয়ে কিন্তু লিঙ্কটা দেখতে পাচ্ছি। হোম পেজে হয়েছে যে সাইন আপ লিঙ্ক হয়েছে, ক্লিক করলে সাইন আপ পেজেও যাচ্ছি। বাট অ্যাবাউট আস পেজ এবং সাইন আপ পেজ থেকে সাইন আপ পেজে যাওয়ার কোনো লিঙ্ক নেই। তার মানে আমাকে ওই লিঙ্কগুলো সবগুলো পেজেই দিয়ে দিতে হবে, তাই না? সো আমি যদি এখন এই কাজটা করি যে এই সব লিঙ্কটাই পুরোটাই কপি করে আমি অ্যাবাউট আস এবং আমার সাইন আপে দিয়ে দিই। সাইন আপের মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। আমি সাইন আপে পেস্ট করে দিলাম। আবার এখান থেকে নিয়ে অ্যাবাউট আস এর মধ্যেও পেস্ট করে দিলাম। এবার চেক করি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় কি না। আমি হোম থেকে যাচ্ছি, অ্যাবাউট আস থেকে যাচ্ছি, সাইন আপ থেকে সাইন আপে যাচ্ছি। সবগুলো পেজ থেকে সবগুলো পেজে আমি সুন্দর করে যেতে পারছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাইন আপ পেজটাতে আমাদের ফর্ম তৈরি করতে হবে। ফর্মগুলো কি সাজানো গোছানো থাকে না? একদম সুন্দর করে অ্যালাইন করা থাকে। লেফট সাইডগুলোতে লেভেল দেওয়া থাকে, রাইট সাইডগুলোতে ফিল্ড দেওয়া থাকে। সো আমরা যদি এখনো CSS জানি না, অ্যালাইন করার জন্য আমরা ইউজ করতে পারি কি? টেবিল। যদি আমাদের লেআউট স্ট্রাকচারটাও কি টেবিল দিয়ে করা না? আমাদের লেআউটের স্ট্রাকচারটা কিন্তু টেবিল দিয়ে করা। আমরা টেবিলের ভেতরে চাইলে কিন্তু টেবিল ইউজ করতে পারি। কারণ সাইন আপ পেজটাতে যাচ্ছি। সাইন আপ পেজটাতে গিয়ে এখান থেকে নিচে আমি HR হরিজন্টাল লাইন, সাইন আপের নিচ দিয়ে একটা দাগ চলে আসলো। এর নিচে আমি একটা ফর্মের মতো তৈরি করব, ঠিক আছে? এর নিচে আমি একটা ফর্মের মতো তৈরি করব, এবং ফর্মের মতো তৈরি করার জন্য আমি আগে একটা টেবিল তৈরি করে নিব। ফর্মের জন্য আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা ফর্ম ট্যাগ। ফর্মের জন্য দরকার পড়ে কি? একটা ফর্ম ট্যাগ, FORM। এই ফর্ম ট্যাগটার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে অ্যাকশন। যদিও এগুলো আমাদের ক্লায়েন্ট এন্ড প্রোগ্রামিংয়ের জন্য ম্যান্ডেটরি না। আর মেথডটা কি আমার? পোস্ট অর গেট। বাট অ্যাকশন পোস্ট অর, আমি যদি বলি মেথড আমার হচ্ছে পোস্ট। এটা কিন্তু আমাদের তেমন কাজে লাগবে না যখন আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখছি। আমরা জাস্ট
ফর্মটার মধ্যে আমরা সুন্দর করে ফর্মটা বানাবো আর কি। হ্যাঁ, ইন দ্যাট কেস আমরা ফর্মটা নিয়েছি, ফর্মের কিন্তু আলাদা করে কোনো আউটপুট নেই। একটা জিনিস খেয়াল করে দেখেন, ফর্মের কোনো আউটপুট আছে? ফর্মের আলাদা করে কোনোই আউটপুট নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্ম তৈরি করার জন্য একটা টেবিল নিয়ে নিচ্ছি। টেবিলের মধ্যে আমাদের একটা যেটা করতে হবে, টিআর নিয়ে নিচ্ছি, টিআরের আন্ডারে একটা টিডি নিয়ে নিচ্ছি। তাহলে একটা টেবিল তৈরি হলো আমাদের এই জায়গাটাতে একটা টেবিল তৈরি হয়েছে, বাট স্টিল টেবিলটা কিন্তু ইনভিজিবল টেবিল, রাইট? টেবিলটাকে যদি আমরা ভিজিবল করতে চাই, ইউজ করছি বর্ডার ইকুয়াল 1। এই যে আমাদের একটা ছোট্ট সেল তৈরি হয়েছে, বর্ডার ইকুয়াল 1। আমি যদি বলি এটার অ্যালাইন হবে কি সেন্টার, ওই সেলটাই কিন্তু আমাদের সেন্টারে চলে গেল। এখন এটাকে যদি আমরা একটু বড় করি, বলি যে দেলোয়ার উইথ, যদি আমি পার্সেন্টেজ দিই, ভেতরে যতটুকু জায়গা আছে তার 70% আমি দখল করব, তাহলে এইরকম একটা উইথ হলো, রাইট? এর সাথে সাথে আমরা যে কাজটা করব, টেবিলটাতে একটা রোতে একটা কলাম রয়েছে, আমরা বলছি 2টা কলাম হবে। এক গ্লাস পানি আর একটা চা দিব, ঠিক আছে? আমি একটা লেফট সাইডে লেভেলগুলো লিখবো। লেভেল বলতে আমাদের নেম, তাই না? আমাকে নেম দিতে হবে। নেমের জন্য কি হয়, একটা ইনপুট বক্স, তাই কি না? সো আমি বলছি নেমটা লিখলাম, ওই নেমটা কিন্তু এই যে এখানে এসে ডিসপ্লে করছে, খেয়াল করেছে? নেম লিখলাম। এখন বলছি এই নেমের এই টিডিটা বা এই কলামটা উইথ হবে হচ্ছে 150 পিক্সেল, বেশি বড় হবে না। এটা পুরোটা দখল করে নিয়েছে না, দেখেন কত বড় হয়েছে। এটা আমরা একটু শর্ট করে দিলাম, এই তো আমার হলো নেম। আর এই বাকি জায়গাটার মধ্যে আমরা একটা বক্স বসানোর চেষ্টা করব। বক্সটা হচ্ছে ইনপুট, যার টাইপটা কি হচ্ছে টেক্সট। ইনপুটের একটা জিনিস খেয়াল করেন, ইনপুটের নাম্বার অফ টাইপ আছে। বাটন বললে বাটন হয়ে যাবে, চেক বক্স বললে চেক বক্স হয়ে যাবে, কালার বললে কালার পিকার হয়ে যাবে, ডেট বললে ডেট পিকার হয়ে যাবে। ডেট টাইম লোকাল এই দুটো সাপোর্ট করে না। ইমেল অ্যাড্রেস, ফাইল দিলে ব্রাউজার অপশন চলে আসবে, ইমেল দিলে ইমেলের বক্স হয়ে যাবে, হিডেন বললে ফিল্ডটা আর দেখা যাবে না, ইমেজ দিয়ে ইমেজ আনা যায় আর কি, মান্থ আনা যাবে, নাম্বার দিয়ে নাম্বার বক্স আনা যাবে, পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড বক্স আনা যাবে। তার মানে এখানে সব কিছু আছেই, আমাকে যখন যেটা দরকার সেই টাইপের ভ্যালুটা এখানে সেট করে দিতে। আমার কি দরকার, টেক্সট, তাহলে আমি কি লিখব, টেক্সট। আচ্ছা, প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা এলিমেন্টের নাম দেওয়াটা জরুরি। নেম, অ্যাকচুয়ালি আমি এখানে কারো ফুল নেম চাচ্ছি, তো আমার নামটা কি হবে, ফুল আন্ডারস্কোর নেম। এটা অ্যাকচুয়ালি একটি স্ট্যান্ডার্ড। যদি আমি যদি ফুল নেম একসাথে লিখতাম তাহলে কিন্তু দেখতে ভালো মনে হতো না, তাই না? সেই কারণে আমরা ফুল নেমটা এভাবে লিখছি। একটু চেক করি, দেখেন আমাদের একটা ইনপুট বক্স এসেছে, এখানে আমরা কোনো কিছু টাইপ করতে পারছি, বোঝা যাচ্ছে? সো ইনপুট বক্সের জন্য ইনপুটের টাইপ কি হচ্ছে আমার টেক্সট। দেলোয়ার, টিস্যু নিয়ে শুরু, টিস্যু নিয়ে। আচ্ছা, আমাদের ইনপুট যার টাইপটা হচ্ছে টেক্সট, নেম বলেছি আমি ফুল নেম। তো এরপর এই ইনপুট বক্সটা দেখেন সাইজে ছোট, এটা যদি আমি বড় করতে চাই এখান থেকে কি বলবো,
সাইজ ইকুয়াল 40। দেন ইনপুট বক্সটা কি বক্সের সমান হয়ে গেছে না? খেয়াল করেন আমার ইনপুট বক্সটা এই বক্সের সমান হয়ে গেছে। আরও লেখা যাবে, কোনো লিমিট নেই। আমি ইনপুট বক্সের মধ্যে কত টেক্সট লিখতে পারি। নেম দিলাম, নেমের জন্য ইনপুট বক্স হলো। এখন আরেকটা বক্স আমরা তৈরি করি। আমরা যদি এই টিয়ার আরেকটা টিয়ার নেই, রো, যার কলাম হচ্ছে টিডি। এখন আমি বলছি ইমেল অ্যাড্রেস, আর একটা টিডির মধ্যে আমাদের কি হচ্ছে ইনপুট, যার টাইপ হবে আমার ইমেল। ইনপুটের টাইপটা কি আমার ইমেল, নেমটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো। আর এখান থেকে আমাকে বলে দিতে হবে কি সাইজ ইকুয়াল 40। সবগুলো ইনপুট বক্সের সাইজ কি হবে 40, যাতে সমান দেখায়, তাই না? আমরা যখন ফর্ম তৈরি করতে যাই, ফর্মের ইনপুট বক্সের সাইজগুলো কিন্তু সেমই থাকে। আমরা যদি দেই আমার আরেকটা ইনপুট বক্স এসেছে ইমেল অ্যাড্রেস, বাট এখানে ওই নেম বক্সটা আর ইমেল ইয়ের বক্সটার মধ্যে পার্থক্য কি? এখানে টেক্সট লিখে যদি আমি যে কোনো জায়গায় যাই কোনো কিছু হচ্ছে না, বাট এখানে টেক্সট লেখার পর যদি এখানে যাই আমার এখানে রেড করে দেখাচ্ছে। কারণ কি? এটা ইমেল অ্যাড্রেস হয় নাই। ইমেল অ্যাড্রেস যখন হবে তখনই এই রেড কালার সাইনটা উঠে যাবে। আমি যদি ইমেল অ্যাড্রেস হতে হয় কি হয়, লাইক মিনিমাম এরকম হয় abc@of, রাইট, লাইক gmail.com। এখন যদি আমার ইনপুট বক্সটা সরিয়ে ফেলি, একটু খেয়াল করেন, লাল বক্স আসছে, তার মানে এটা কি হয়েছে, একটা ইমেলের বক্স হয়েছে। বোঝা যাচ্ছে? এটা একটা আমার ইমেল বক্স হয়েছে। এখন আরও ফর্মের বক্স আমরা নিব, বাট নেওয়ার আগে আরও একটা ইন্টারেস্টিং বিষয় একটু দেখায়। একটা বাটন নিয়ে নেই, ঠিক আছে? একটা বাটন আমরা নিয়ে নেই, বাটনের ফার্স্টে বক্সটা ফ্রি রেখে সেকেন্ড বক্সটা সেকেন্ড টিডির মধ্যে আমি বলছি ইনপুট, টাইপটা হচ্ছে সাবমিট, নেম বলছি বাটন, ভ্যালু হচ্ছে লাইক সেভ। ইনপুট টাইপ সাবমিট বলাতে যেটা হয়েছে, একটা জিনিস খেয়াল করেন, এই যে সেভ নামে একটা বাটন এসেছে, এবং এই সেভ বাটনটা যদি আমরা প্রেস করি আমার এই ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। এটা একটু ঘুরছে, খেয়াল করেছেন? বাট এটা কি ঘুরছে না? আচ্ছা, এখানে নতুন একটা অ্যাট্রিবিউট আমরা সেট করব। নতুন অ্যাট্রিবিউটটা হচ্ছে এরকম, যে আমি যদি আরেকটা অ্যাকচুয়ালি নিয়ে নেই, আরেকটা ফর্ম এলিমেন্ট আমরা নিয়ে নেই। আমরা নিয়ে নিচ্ছি ইমেল অ্যাড্রেস, এখানে আমি বলছি পাসওয়ার্ড। হ্যাঁ, টাইপটা আমি বলছি কি, টাইপটাও কি পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ডগুলো লিখতে গেলে ডট 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 আসার কথা। যদি ইনপুটের টাইপ টেক্সট দেই হবে, বাট পাসওয়ার্ডগুলো কিন্তু পাসওয়ার্ড বক্স। এখনই যাও। আচ্ছা, এখানে নেমের মধ্যে আমি কি বলবো,
পাসওয়ার্ড। এখন আমি যদি এখানে যাই, নতুন আরেকটা বক্স এসেছে, পাসওয়ার্ড বক্সের মধ্যে আমরা কোনো কিছু লিখলে সেটা কি দিচ্ছে, ডট ডট চলে আসে অটো। জিমেলের এর সময় পাসওয়ার্ড দেওয়ার সময় আমি যে নামটা লিখছি, যে অক্ষরটা লিখছি, ওটা একবার শো করে ডট ডট থাকে। ওরা জাভা স্ক্রিপ্ট দিয়ে করে। তো এখন এই ছোট্ট তিনটা এলিমেন্ট, ফর্মের তিনটে এলিমেন্ট এখানে তৈরি হলো, তাই না? আমরা ফর্মের তিনটে এলিমেন্ট তৈরি করতে পারলাম। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, সরি, হ্যাঁ চিনতে পেরেছি, হ্যাঁ চিনতে পেরেছি। আমি আজকে আসতে পারবো রাত্রে বেলাটা, মানে 9টার দিকে। হ্যাঁ, আচ্ছা, ছয়টা না, ঠিক আছে, আমি আমি অ্যারাউন্ড 6 তাহলে একবার আসি, এসে দেখে যাই। হ্যাঁ হ্যাঁ, মিসেসকে নিয়ে আসবো, ঠিক আছে। না, আমি অ্যাকচুয়ালি ওই আমি আসলে একটু আমার জন্য সুবিধা হয় কি, আমার অফিসে একটা গ্যাপ আমি দিতে পারবো আর কি, 5:30 থেকে 6:30 এই সময়টাতে, এর ভেতরে আমি একটু আবার আসতে চাইছি, 6:30। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, আপনার এই নাম্বারটাতে ফোন দিব নাকি মোবাইলটাতে? জি জি, আমি মোবাইলে ফোন দিব। জি জি, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। ইন্টারেস্টিং একটা বিষয় একটু দেখাই যে আমাদের অনেক সময় দেখি না যে ডাটা দিতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই বক্সগুলোতে ডাটা দিতেই হবে, এরকম ম্যান্ডেটরি করা যায়, তাই না? এটাকে বলা হয়ে থাকে রিকোয়ার্ড। আমরা যদি এখানে ইউজ করি এরকম, এটা HTML5 এর, এরকম রিকোয়ার্ড লিখি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে আমি বাটন প্রেস করছি, ফার্স্ট ইনপুট বক্সে কোনো ডাটা না দেওয়াতে সে আমাকে বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। সো আমি যদি বলি সাফানা, তাহলে আবার হয়ে যাচ্ছে, আর নিচে দুইটা ফিল্ডের জন্য কিন্তু আমি এখনও রিকোয়ার্ড করি নাই। আরেকটা ছোট্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখি না ফিল্ডের মধ্যে লেখা রয়েছে এন্টার নেম, এন্টার ফুল নেম, আমার এখানে নেম লেখা রয়েছে, আমি যদি এখানে এরকম করে লিখি, দ্য প্লেস হোল্ডার ইউজ করি এবং বলি এন্টার ফুল নেম, ঠিক আছে, এন্টার ফুল নেম। তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে এই ফর্মটার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন যেন ইন্টারেস্টিং বিষয় হয়েছে, এই যে গ্রে কালারের একটা লেখা এসেছে এন্টার ফুল নেম। আমি যখনই কোনো কিছু লিখতে যাব সেটা কিন্তু চলে যাবে, বোঝা যাচ্ছে? তার মানে আমরা কি কি শিখলাম, আমরা একটা ফর্ম ট্যাগের মধ্যে একটা টেবিল নিয়ে, যার লেফটে লেভেল আর রাইট সাইডে একটা ইনপুট বক্সের মধ্যে টেক্সট, ইনপুটের টাইপ টেক্সট, ইনপুটের টাইপ ইমেল আর ইনপুটের টাইপ পাসওয়ার্ড শিখলাম, আর কিছু অ্যাট্রিবিউট শিখলাম আমরা। আচ্ছা, আমরা
এবার পরবর্তী যে ফিল্ডগুলো আছে, লাইক আমি যদি এমন একটা অ্যাড্রেস নিতে চাই, এর জন্য কি লাগবে? একটা টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়াটা নেওয়ার জন্য টিডিতে আসি, আমি বলছি অ্যাড্রেস। টেক্সট এরিয়া, একটা টেক্সট এরিয়া এসেছে না? একটা টেক্সট এরিয়া এসেছে যেখানে মাল্টিপল লাইন লেখা যাচ্ছে, আরও লেখা যাবে, স্ক্রল চলে আসছে কিন্তু রাইট সাইডে, খেয়াল করেছেন? এখন এটার হাইটটা বাড়ানো হয় রো দিয়ে, আর উইডটা বাড়ানো হয় কলাম দিয়ে, রো আর কলাম। সো এটা যদি আমরা এখান থেকে যাই, এখান থেকে লিখি রোজ লাইক 5, columns 30, এটা অ্যাকচুয়ালি কলাম 30 আর সাইজ 40 অলমোস্ট সমান আর কি। দেখেন কি সমান হয়ে গেছে না অলমোস্ট? তো টেক্সট এরিয়ার কলাম 30 আর ইনপুট বক্সের সাইজ 40 কি অলমোস্ট সমান। আর রো আমি বলেছি কয়টা? রো বলেছি কয়টা? একটা জিনিস খেয়াল করেন, রো 5টা। তো আমি যখনই 5-এর অধিক 6 লিখতে যাব, দেখেন আমি 6 নম্বর রো লিখতে গেছি, এটা 0 থেকে কাউন্ট করে, 0 1 2 3 4 5 6, তারপরে আরেকটা হলে কি হবে? স্ক্রল চলে আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের কি হলো? টেক্সট এরিয়াও কিন্তু আমরা পেলাম, যেটা আমাদের একটা ফর্মের এলিমেন্ট আকারে দেখাচ্ছি। এখন এখানে আমরা রেডিও বাটনের ইউজ করব। তো জেন্ডার, input type radio, name like gender। ও এখানে কিন্তু একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের নাম আমাকে দিয়ে দিতে হবে। এর নেম কি হবে? অ্যাড্রেস। আমি নেম জেন্ডার দিয়েছি। ভ্যালু, এখানে ভ্যালু দিয়ে দিতে হয়, লাইক মেল, ক্লোজ। ইনপুট টাইপ রেডিও, নেম জেন্ডার ভ্যালু মেল। এখন পাশে আমি যদি এরকম দেখি, জাস্ট একটা রেডিও বাটন এসেছে, ঠিক আছে? একটা রেডিও বাটন এসেছে। তো আমি যদি এখানে লিখি মেল, তাহলে ওই রেডিও বাটনটার পাশে লেখাটা দেখাবে কি? মেল। আর আরেকটা রেডিও বাটন যদি আমি নেই এবং এখানে আমি যদি বলি ফিমেল, এখানকার ভ্যালুটা কি হবে? ফিমেল, তাই না? আমি যখন রেডিও বাটন, দুটার নাম কিন্তু টাইপ কি হচ্ছে? রেডিও, নেম কি? জেন্ডার, দুটার নাম কি সেম না? সেম। আর ভ্যালু কি? মেল আর ফিমেল, দুইটা ডিফারেন্ট। তার মানে আমি যখন রেডিও বাটন সিলেক্ট করব ফিমেল, ভ্যালু চলে যাবে কি? ফিমেল। আর যখন রেডিও বাটন সিলেক্ট করব মেল, তখন ভ্যালু চলে যাবে। ডেট অফ বার্থ বা আদার্স, এগুলো আমরা ড্রপ ডাউনে যাবো আর কি। হ্যাঁ, ডেট অফ বার্থ আমরা কিভাবে দিতে পারি দেখবো। বাট HTML এর এই ডেট অফ বার্থটা অনেক সময় এখনও জাভাস্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়, ক্যালেন্ডার যেটা,
সবগুলো ব্রাউজার সাপোর্ট করে না। একটা অ্যাট্রিবিউট ভ্যালু আছে যার নাম হচ্ছে কি ডেট, এটা হয়তো মজিলা সাপোর্ট করবে না, দেখবেন যেন গুগল ক্রম সাপোর্ট করছে। সো এটা HTML5 এর একটা অ্যাট্রিবিউট ভ্যালু। তো HTML5 এর একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার তার ট্যাগগুলো বা অ্যাট্রিবিউটগুলো সাপোর্ট করছে, অন্য এক ব্রাউজার ওই কাজগুলো আর সাপোর্ট করছে না। তো মনে করেন আমি যদি এরকম দেই যে ডেট নামে একটা ফিল্ড দেই, ডেট অফ বার্থ, আমি দেখাচ্ছি যেহেতু বলেছেন, আমি বলছি ডেট অফ বার্থ আমি বলছি ইনপুট টাইপ ডেট, নেম ডিওবি, ডেট অফ বার্থ। এখানে ভ্যালু বলে কোনো কিছু নেই, ভ্যালু দিলে ভুল হয়ে যাবে। তো এখানে গেলে জাস্ট একটা ইনপুট বক্সের মতো আসছে। বাট এই পেজটাকেই যদি আমরা গুগল ক্রমে ওপেন করি, এখানে কিন্তু দেখেন ডেট অফ বার্থে আমার এটা ডেট ড্রপ ডাউনে আমার ক্যালেন্ডারটা সুন্দর করে চলে আসে এবং এটা বসেও যাচ্ছে। বোঝা গেল? এই যে লিমিটেশনগুলো আমার মজিলাতে নাই, মজিলা সাপোর্ট করছে না, বাট গুগল ক্রম সাপোর্ট করছে। সাফারি অপেরা সাপোর্ট করে, সাফারি এগুলো আবার সাপোর্ট করে না। সো আমাদের এই বিষয়গুলো একটু অ্যাকচুয়ালি কনসিডারে আনতে হবে যে আমরা যদি কখনো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, এমন কোনো ট্যাগ আমরা আমাদের সাইটের মধ্যে নিয়ে আসবো না যেটা কোনো ব্রাউজার সাপোর্ট করে না, রাইট? স্টিল এই ক্যালেন্ডারের যে কাজটা এখনও করা হয় কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, তারপরে আমরা শিখে রাখলাম যদি আমরা ডেট দেই তাহলে আসে আর কি, হ্যাঁ, ড্রপডাউন লিস্ট মানে ক্যালেন্ডার, একটা ক্যালেন্ডার চলে আসে। নাও আমরা এখান থেকে আরেকটা ফিল্ড অ্যাড করব, সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট কান্ট্রি। কান্ট্রিটা হবে কি ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট বানানোর জন্য ইনপুটের ট্যাগ ইউজ হয় না। যেমন টেক্সট এরিয়া বানানোর জন্য কি ইনপুট ট্যাগ ইউজ হয়? টেক্সট এরিয়া নামে আলাদা একটা ট্যাগের ইউজ আমরা করলাম। ড্রপ ডাউন বানানোর জন্য এরকম ইউজ হয়, সিলেক্ট, নেম হচ্ছে কান্ট্রি, সিলেক্ট ক্লোজ। যখন শুধু সিলেক্ট লিখলাম জাস্ট ছোট্ট একটা কম্বোর মতো এসেছে, আর তেমন কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। কিন্তু এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম অপশন, এরকম দিই, সিলেক্ট কান্ট্রি। ঠিক আছে, সিলেক্ট কান্ট্রি।
তো এখন সিলেক্ট কান্ট্রি অপশন ড্রপ ডাউন লিস্টের অপশন আকারে চলে আসবে, চলে আসে না? ড্রপ ডাউনের অপশন আকারে কিন্তু সেটা চলে আসে। এভাবে অপশন যদি আমরা বাড়াতে থাকি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, রাইট? আমি যখন যেটাকে সিলেক্ট করছি সেটা ড্রপ ডাউন লিস্টে চলে আসে। বাট এই যে এটা তো শো করছে, ডিসপ্লে করছে, এটাকে বলা হচ্ছে কি ডিসপ্লে হচ্ছে। বাট এই ডিসপ্লের অপশনটাকে মানে আমি যখন মনে করেন এই যে সেভ বলবো, এর জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হয়। লাইক আমি এখানে সিলেক্ট করতে পারছি, কোনো কিছু লিখতে পারছি না, এই জন্য আমি ভেতরে কী দিয়ে দিয়েছিলাম, ভ্যালু। ঠিক তেমন এখানেও আমি সিলেক্ট করতে পারছি, লিখতে পারছি না, সিলেক্ট করলেই হবে না, আমাকে ভ্যালুও বলে দিতে হবে। সেই অপশনের ভেতরে এভাবে ভ্যালু লিখতে হবে, ভ্যালু। লাইক আমি বলছি এই অংশটা, এই ভ্যালুগুলো কোথায় যায়, সার্ভার এন্ডে, সার্ভারের কাছে। যখন ফর্ম সাবমিট করি তখন ডাটাটা চলে যায় কার কাছে, সার্ভার ল্যাঙ্গুয়েজের কাছে। ভ্যালু না দিলে মানে আমাদের জন্য কোনো সমস্যা নেই, সমস্যা হবে কার, যারা সার্ভার ল্যাঙ্গুয়েজে কাজ করবে, সফটওয়্যার ডেভেলপ করবে, তাদের জন্য সমস্যা। আমাদের জন্য ম্যান্ডেটরি না, বাট আমরা জাস্ট ডেমো ভ্যালু দিয়ে রাখবো। আমরা আমাদের কাছ থেকে কেউ যদি ফর্ম চায়, আমরা এরকম ফর্ম করবো এবং ফর্মে কান্ট্রি লিস্ট রাখবো, রেখে ডেমো ভ্যালু দিয়ে রাখবো। তো কান্ট্রি ড্রপ ডাউনের পরে লাইক আমি বলছি ফাইল, ইমেজ আপলোড, ইনপুট টাইপ ফাইল, নেম হচ্ছে ইমেজ আপলোড। ঠিক আছে, ইনপুটের টাইপ ফাইল, নেম, ইমেজ আপলোড। তো দুইটা ব্রাউজারে যদিও এটা দুই রকম দেখাবে, মজিলা ব্রাউজারে একরকম, খেয়াল করেন এই যে ব্রাউজ নো ফাইল সিলেক্টেড এরকম দেখাচ্ছে। আমি ব্রাউজ করার অপশন পাচ্ছি, আমি স্পেসিফিক ফাইল কে দেখিয়ে দিতে পারি। ডেস্কটপের ভিতরে দুটা ইমেজ আছে, সিলেক্ট করে দিলাম, আমার ফাইল পিএনজিটা। এটা হচ্ছে এক্সপ্লোরার তৈরি করা, ব্রাউজ করে সিলেক্ট করা। আমাদের ফর্মের ভেতরে এরকম রাখতে হবে। সো আমি কীভাবে নিয়ে আসতে পারি, ইনপুটের টাইপ ইউজ করব। আর যদি আমরা মজিলা ক্রমে যাই সেক্ষেত্রে ওইটা ওই রকমই আসে অলমোস্ট। এটা চুজ ফাইল, ওখানে কি লেখা আসে, ব্রাউজ, আর এখানে লেখা থাকে কি নো ফাইল চুজেন, এরকম লেখা আছে। স্টিল ড্রপ ডাউনটা কিন্তু এখানে সেম ওয়েতে কাজ করছে। সো
সো আর দু একটা এলিমেন্ট হয়তো আমাদের আছে যেটা ফর্মের জন্য ইম্পর্টেন্ট বা ফর্মের জন্য আমাদের দেখতে হবে, লাইক রেডিও বাটন। তো রেডিও বাটন দেখেছি, কি যেন আছে, চেক বক্স, তাই না? আমাদের কখনো কখনো চেক বক্স দেখার প্রয়োজন পড়ে। তো আমাদের ফর্মের মধ্যে চেক বক্সটা কিভাবে আমরা নিতে পারি সেটা এখন একটু দেখানোর চেষ্টা করছি। আই এগ্রি, আমি বলছি ইনপুটের টাইপ হয়ে যাবে কি চেক বক্স, নেমটা কি এগ্রি, ঠিক আছে? নেমটা হচ্ছে আমার এগ্রি, ইনপুটের টাইপ হচ্ছে আমার চেক বক্স। এখন যদি আমি ব্রাউজারে যাই, লোড দেই, এখানে কি চলে আসছে একটা চেক বক্স, খেয়াল করেছেন না? একটা চেক বক্স চলে আসছে। সো ইনপুটের ফর্মের কি এমন কিছু আছে যেটা মনে হচ্ছে বাদ পড়েছে? ধরেন আপনার কোনো সাইট ভিজিট করেন, ফর্ম দেখেছেন, এ ধরনের এমন কোনো ফিল্ড আছে যেটা আমরা এখন পর্যন্ত দেখি নাই? এইগুলোই। আচ্ছা, বাটন আছে দুইটা, একটা বাটন আছে যেটা জাভাস্ক্রিপ্টের জন্য, আরেকটা আছে রিসেট করার জন্য। দুইটা বাটন, একটা হচ্ছে কি ফর্মে আপনি যা করবেন যদি সেটাকেই আপনি কি করতে চান, সিলেক্ট করতে চান, লাইক দ্যাট, আপনি সেভ করতে চান, আমাকে সেভ বাটন প্রেস করলেই এটা সাবমিট হয়ে যায়। আমাকে বলছে কি প্লিজ এন্টার এ ভ্যালিড ভ্যালু, এটা কিন্তু ভ্যালিড ভ্যালু দেওয়া হয় নাই বলে এররটা দিল। খেয়াল করেছেন যে এখানে একটা এরর চলে আসছে আমি যদি ভ্যালিড কোনো ভ্যালু না দিই। এখন আমি ফর্মটা ফিল আপ করেছি, আমাকে যেটা করতে হবে যে ফর্মটা ফিল আপ করার পর ওই ফর্মটা আমি যে ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করেছি সেটা দিয়ে আমি ফিল আপ করতে চাচ্ছি না, ভিন্ন কোনো ইনফরমেশন দিব, আমি ক্লিয়ার করে নিতে চাচ্ছি। রিসেট ইউজ করব কি রিসেট বাটনটা এসেছে। এবার যদি আমরা ভ্যালু লিখি, এগ্রিমেন্ট করেছে, আমার মনে হচ্ছে যে ভ্যালুগুলো আমি দিব না, আমি ক্লিয়ার করে নিব। রিসেট বাটনে প্রেস করলে কি হবে, সব ক্লিয়ার হয়ে যাবে। বাট রিসেট ঠিক তখনই কাজ করবে যখন সব কিছু একটা ফর্মের মধ্যে থাকে। রিসেট ঠিক তখনই কাজ করবে যখন সব কিছু একটা ফর্মের মধ্যে থাকবে। এবার দ্বিতীয় আবার লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে নর্মাল বাটন। এটা কিন্তু অ্যাকচুয়ালি তেমন কোনো অ্যাকশন নেই, মানে তেমন কোনো বলতে আমি যদি ইনপুটের টাইপ বলি বাটন চলে আসবে, ট্যাব বাটন বললে বাটন চলে আসবে, শুধু বাটন, রাইট? এর কোনো অ্যাকশন নেই। এই বাটনগুলো আমরা কোথায় ইউজ করতে পারি? মনে করেন এই মেনুতে বাটনগুলো আমরা চাইলেই কি ইউজ করতে পারি। অনেক ওয়েবসাইটে দেখা যায় না মেনুগুলোতে বাটন দেখা যাচ্ছে, সেই বাটনগুলো আপনি মেনুতে ইউজ করতে পারেন।
তাহলে আমরা যখন একটা ফর্ম তৈরি করতে যাচ্ছি, এখানে বর্ডার টর্ডার সব ছিল। আমি যদি এখন এই টেবিলটার বর্ডার 1-এর জায়গায় 0 দিয়ে দেই, চলে আসছে না? আমার একটা ফর্ম এখন তৈরি হয়ে গেছে, তাই না? যে যা যা দরকার মোটামুটি সবগুলোই কিছু না কিছু এখানে রাখা হয়েছে, রাইট? সো ফর্ম কিন্তু আমরা একটা তৈরি করতে পারলাম। আমরা টেক্সট এরিয়া, রেডিও বাটন, ডেট, কান্ট্রি, ইমেজ, এগুলো কিন্তু প্র্যাকটিস হয় নাই। আমরা একটু প্র্যাকটিসটা সেরে ফেলি। কিছু অংশ লাইক অ্যাড্রেস থেকে শুরু করে এই ডেট পর্যন্ত এই তিনটা জিনিস একটু প্র্যাকটিস করেন। ইনপুটের টাইপ ডেট, এটা পর্যন্ত একটু প্র্যাকটিস করেন। তারপরে আমি আমাদের বেসিক লেভেলের সিএসএস এর আলোচনা শুরু করব, আর বাকিটুকু আমরা বাসায়ও প্র্যাকটিস করব আর কি। ঠিক আছে, একটু নিচে স্ক্রল করে নেবেন। সিএসএস এর আলোচনা শুরু করি। হ্যালো, হ্যাঁ বুঝলাম, হ্যাঁ ক্লাস হবে, ঠিক আছে, আমরা বুঝলাম। CSS Cascading Style Sheet, হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট, যার কাজ HTML এর সাথে ক্যাসকেড করে তার ডিজাইনটাকে কন্ট্রোল করা। CSS একটা ক্লাস বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা বলছি CSS একটা ক্লাস বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার কাজ HTML কে কন্ট্রোল করা ডিজাইনের। মনে করেন আমি এই ইনপুটের বক্সটাকে আমার মতো করে চাচ্ছি, সিএসএস দিয়ে আমার মতো করে নিতে পারবো। বড় করতে চাচ্ছি, ছোট করতে চাচ্ছি, বর্ডার দিতে চাচ্ছি, আমি যা ইচ্ছে তাই কিন্তু ইনপুট বক্সের জন্য করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে টিডি ট্যাগগুলো দিচ্ছি না, টিডি টিআর এর জন্য সিএসএস আমি লিখতে পারি। মানে HTML এ যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগকে আমি সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। মনে করেন আমরা একটা ট্যাগ শিখেছিলাম হেডার 1, এর ভেতরে লেখাগুলোকে কি অনেক বড় করে দেখায় না? যদি আরো বড় করতে চাই সিএসএস ইউজ করে এটাকে আরো বড় কেন, সবচেয়ে বড়, যত বড় করা সম্ভব ঠিক তত বড়ই করা যাবে। আমি চাচ্ছি যে সবচেয়ে ছোট A6 তার চেয়েও ছোট হবে, সেটাও আমি করতে পারি। A6 সবচেয়ে ছোট, তাকে সবচেয়ে বড় করতে চাচ্ছি, সেটাও করা যাবে। মানে সিএসএস এমন একটা ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে HTML ট্যাগকে টোটাল কন্ট্রোল করা যায়। তো আমি কি চাচ্ছি, আমার আউটপুটটা কেমন দরকার, সেটা আমাকে আগে থেকে ডিসিশন নিয়ে নিতে হবে, এবং সেই অনুযায়ী আমাকে ক্লাস লিখতে হবে। কি কি করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। মানে আউটপুটটা কি হবে সেটা আমরা যদি বুঝতে পারি, তাহলে সিএসএস এর ঠিক সেই রকম আউটপুট বানানোর জন্য প্রপার্টি আছে। HTML এর যেরকম ট্যাগ আছে, সিএসএস এর কি আছে? প্রপার্টি আছে। মনে করেন কালার, এটা একটা প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালার, এটা আরেকটা প্রপার্টি। ফন্ট, এটা একটা প্রপার্টি। ফন্ট সাইজ আলাদা আরেকটা প্রপার্টি। ফন্ট ফ্যামিলি আলাদা আরেকটা প্রপার্টি। বর্ডার একটা প্রপার্টি, হ্যাঁ, বর্ডার স্টাইল আলাদা একটা প্রপার্টি। সেরকম 100-র বেশি কি আছে সিএসএস প্রপার্টি আছে। সেই প্রপার্টিগুলো যখন যেখানে যেভাবে দরকার, বা 2-3টা প্রপার্টি এক জায়গায় বা 5-10টা প্রপার্টি এক জায়গায় করে আমরা একটা ক্লাস রেডি করি, সেই ক্লাসটা অ্যাপ্লাই করা হয় কার উপরে? HTML। মনে করেন আমার যে পেজটা আছে,
যে পেজটা আছে হোম পেজ, হোম পেজে প্যারাটা আছে। এই প্যারার যে লেখাগুলো তার কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি, এবং এই প্যারাগ্রাফের ফন্টের যে ফ্যামিলি আছে সেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে ফন্টের যে কালার আছে সেটাও আমি চেঞ্জ করি। তার মানে তিনটা জিনিস করতে চাচ্ছি না, প্যারাগ্রাফের ফন্টের কালার, ফন্টের ফ্যামিলি আর ফন্টের সাইজ, মানে তিনটা জিনিস আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো আমাকে ওই তিনটা কাজই একটা নামের এগেনস্টে নিয়ে ওই নামটাকে HTML ট্যাগের উপরে অ্যাপ্লাই করে দিই। এটা কিভাবে? CSS এর ক্লাসগুলো এভাবে লেখা হয়। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালুস। এরকম প্রপার্টি আসতে পারে কতগুলো? নাম্বার অফ, একাধিক, মানে একটা ক্লাসের জন্য একাধিক। আমি এখন একটা কিছুক্ষণ পরে একটা ক্লাস লিখবো যেখানে থাকবে কি কালার, মানে টেক্সট কালার চেঞ্জ করতে চাচ্ছি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাচ্ছি, ফন্টের সাইজ চেঞ্জ করতে চাচ্ছি, সেগুলো একটা একটা করে কি হবে? প্রপার্টি। মনে করেন আমি লিখছি কালার কি হবে? রেড। আমি ভ্যালু হিসেবে বলছি কি? রেড। আমার ফন্টের সাইজ আমি বলছি 20 পিক্সেল, ফন্টের ফ্যামিলি আমি বলছি লাইক কার্সিভ, রাইট? সো একটা একটা করে প্রপার্টি লিখছি, তার একটা একটা করে ভ্যালু আমি দিচ্ছি। তো এই তিনটাকে একটা নাম আকারে করে নিতে হবে, যেটাকে আমরা বলছি সিলেক্টর বা ক্লাস নেম। তো একটা CSS ক্লাসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সিলেক্টর, ব্র্যাকেটের মধ্যে থাকে তার প্রপার্টি ভ্যালুস, তবে নাম্বার অফ প্রপার্টি আসতে পারে। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন, তাই না? আমি যদি একটা রিয়েল CSS ক্লাস এর নেম লিখি, রিয়েল CSS ক্লাস নেম লিখি, সেক্ষেত্রে এভাবে লিখতে পারি। টেস্ট, এটা ধরে নিচ্ছে আমাদের ক্লাসের নাম। তারপরে আমি বলছিলাম ক্লাসের প্রপার্টি কি? কালার, আমি বলছি কি? রেড। ফন্ট ফ্যামিলি কি হচ্ছে? কার্সিভ। ফন্ট সাইজ আমি বলছি 20 পিক্সেল। আমার প্রপার্টি গুলো লেখা শেষ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা কি হয়ে গেল? একটা ক্লাস। এই ক্লাসটাকে যদি আমরা একটা HTML ট্যাগের উপরে বসাতে চাই, মনে করেন একটা প্যারাগ্রাফ ট্যাগের উপরে আমি CSS এর ক্লাসটাকে বসাবো, তখন অ্যাকচুয়ালি এভাবে লিখতে হয়। আমি যদি একটা প্যারার উপরে লিখতে চাই, মনে করেন এই প্যারার টেক্সট আছে, প্যারাগ্রাফের ক্লোজিং আছে, এখান থেকে আমি লিখছি কি? ক্লাস, নাম দিচ্ছি কি? টেস্ট, রাইট? আমি এখানে ক্লাস লিখলাম, ক্লাস লিখলে টেস্টে ওই CSS ক্লাসের সামনে নোট থাকতে হয় কি? ডট। CSS এর ক্লাসের সামনে দুই ধরনের নোটেশন দেওয়া যায়, ডট অথবা কি? হ্যাশ। আবারও বলছি, CSS এর ক্লাসে লিখতে গেলে দুই ধরনের নোটেশন দেওয়া যায়, একটা হচ্ছে ডট আর একটা কি? হ্যাশ। সো ডট যদি থাকে তাহলে আমরা কল করব কি দিয়ে? ক্লাস দিয়ে। এটা হচ্ছে HTML এর একটা অ্যাট্রিবিউট। কোনো ক্লাসের নামের সামনে ডট আছে, আমি কল করব কি দিয়ে? ক্লাস দিয়ে। এবার যদি কোনো একটা ক্লাসের নামের সামনে হ্যাশ থাকে, সেক্ষেত্রে আমাদের এটাকে কল করতে হবে আইডি। ঠিক আছে? তো হ্যাশ থাকলে কি হবে? আইডি, আর ডট থাকলে, যদি আমার ডট থাকে তাহলে হবে কি? আমার ক্লাস। দুইটা রুলস আমরা কিন্তু শিখলাম। এখন ঘটনা হচ্ছে যে এই CSS এর ক্লাস আমি কোথায় লিখব, তাই না? CSS এর ক্লাস দুই জায়গায় লেখা যায়। একটা হচ্ছে আমি ডট
সিএসএস যে ফাইল আছে, এরকম সিএসএস ফাইল আমরা তৈরি করে সেখানে সিএসএস লিখতে পারি, আর এই সিএসএসটা HTML এর সঙ্গে লিঙ্ক করা যায়। সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে আমরা যেটা শিখবো বা শিখছি সেটা হচ্ছে যে আমরা HTML পেজের মধ্যে এরকম একটা ট্যাগ দিতে পারি, স্টাইল, যার টাইপ হচ্ছে টেক্সট অর সিএসএস। স্টাইলটা কি হবে আমার ক্লোজ, ঠিক আছে? আমার স্টাইলটা কি টাইপ টেক্সট অর সিএসএস, আমার স্টাইল ক্লোজ। এর যে এনভায়রনমেন্ট, এটা অ্যাকচুয়ালি সিএসএস এর এনভায়রনমেন্ট। এখানে আমি নাম্বার অফ সিএসএস এর ক্লাস লিখতে পারি। বুঝা যাচ্ছে? তাহলে সিএসএস কিভাবে লেখা হয়? সিএসএস লিখতে গেলে স্টাইল নামে একটা ট্যাগ দিয়ে টাইপের মধ্যে টেক্সট অর সিএসএস লিখতে হয়, আর স্টাইল ক্লোজ করে দিতে হয়, দেন ওর ভেতরে আমরা সিএসএস এর ক্লাস লিখতে পারি। আমরা যদি এখন একটা HTML পেজের ভেতরে সিএসএস এর ক্লাস লিখতে চাই, ঠিক এভাবে আমরা লিখব যে আমাদের যে ফার্স্ট ইন্ডেক্স HTML-টা আছে, HTML এর মধ্যে যদি আমরা CSS লিখি, এই যে হেড সেকশনটা আছে না, হেড সেকশনের মধ্যে CSS লেখাটা ভালো, স্ট্যান্ডার্ড। যে কোনো জায়গায় লেখা যায়, বাট CSS হেড সেকশনের মধ্যে থাকলে এটা স্ট্যান্ডার্ড হয়। ট্যাগটার নাম কি? স্টাইল। তার টাইপটা কি? টেক্সট আর CSS। লিঙ্ক করে স্টাইল ক্লোজ। এখন স্টাইল ট্যাগের মধ্যে আমরা CSS এর ক্লাস লিখবো, যে ওখানে এক্সাম্পল আকারে লিখে রেখেছি টেস্ট, তাই না? আমি যদি ওইটাকে লিখি ডট টেস্ট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কালার আমি কি বলছি? রেড। দেখেন এটা কিন্তু আপনার চলেই আসে, কন্ট্রোল ধরে যদি স্পেস দেন লম্বা একটা লিস্ট চলে আসে। এই লিস্টটা কার? সিএসএস ক্লাসের, মানে সিএসএস প্রপার্টির ক্লাস বলছি না, এটা হচ্ছে প্রপার্টি লিস্ট। আমার একটা প্রপার্টি দরকার কালার, সি দিয়ে, ওই যে সি লিখেছেন, এই যে এখানে কালার চলে আসে, ঠিক আছে? কালার, এখন আমি কালার বললাম, কালার আমি বলছি কি? রেড। এখন এখান থেকে কন্ট্রোল ধরে স্পেস দিলে কিন্তু এই যে কালার চুজার আসে, কালার চুজার সেট করে দিলাম। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ক্লাস হচ্ছে, ঠিক আছে। টেস্ট আমি কালার বলছি হ্যাশ রেড কালারটা। এখন ডট টেস্ট বলেছি, কালার বলছি কি? রেড। আচ্ছা, এরপর আমার আরেকটা প্রপার্টির নাম কি ছিল? ফন্ট। বাই ডিফল্ট আমরা যদি টেক্সট দেখি ঠিক এ ধরনের ফন্ট দেখা যায়, ঠিক আছে? ঠিক এ ধরনের ফন্ট দেখা যায়। এটাকে যদি আমরা ডিফারেন্ট কোনো ফন্ট দিয়ে দেখতে চাই, লিখবো এরকম ফন্ট ফ্যামিলি। অ্যাকচুয়ালি এই যে ফন্টটা, এটা শরীফ বা সান শরীফ বাই ডিফল্ট থাকে, হ্যাঁ? আমরা যদি এটাকে একটু ডিফারেন্ট দেখতে চাই, ফন্ট ফ্যামিলি কন্ট্রোল স্পেস দিলে কয়েক ধরনের ফন্টই এখানে আছে। আমি যদি বলি কার্সিভ, কার্সিভ ফন্ট ফ্যামিলিটা বসবে। এখনো কিন্তু আমরা সিএসএস লিখছি, রাইট? আচ্ছা, আরেকটা কি করতে চেয়েছিলাম? ফন্ট সাইজ বাড়াতে চেয়েছিলাম। ফন্ট সাইজ, ফন্ট সাইজটা কত? 20 পিক্সেল। টেস্ট নামে আমার ক্লাস,
এই ক্লাসটা যদি আমরা এখন বসিয়ে দেই HTML ট্যাগের উপরে, ডট থাকলে কি দিয়ে বসাতে হয়? ক্লাস, আর হ্যাশ থাকলে আইডি। তাহলে এই ক্লাসটা, এই পি ট্যাগ আমরা ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে বসিয়ে দিচ্ছি কি টেস্ট। প্রথম প্যারাগ্রাফটা, আমার তো প্যারাগ্রাফ আছে কয়েকটা, তাই না? আমার প্যারাগ্রাফ আছে কয়টা? এখানে দুইটা। তো দুইটা প্যারাগ্রাফের ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেখানে চেঞ্জ আসবে। কালার চেঞ্জ হয়ে গেছে, ফন্টের সাইজ চেঞ্জ হয়ে গেছে, ফন্টের ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এখন একটু দেখি যে আমরা যখন ক্লাস লিখছিলাম, ক্লাস লিখতে গিয়ে আমরা যদি এই ডটের জায়গায় ইউজ করি হ্যাশ, ঠিক আছে, ডটের জায়গায় ইউজ করি হ্যাশ, তাহলে কি আউটপুটটা থাকবে? কাজ করবে? করবে না। এই আউটপুটটা কাজ করাতে হলে তখন আমাদের ক্লাস আকারে আর কল করলে চলবে না, আমাদের এটা তখন কল করে দিতে হবে কি হিসেবে? এখন কাজ করছে, ঠিক আছে? হতো। সো আমি আমার ক্লাসকে দুইভাবেই লেখা যায়, ক্লাস আকারেও লেখা যায়, আবার আইডি আকারেও লেখা যায়। বাট আইডি কোনগুলো হবে, ক্লাস কোনগুলো হবে, সেটার একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো লেআউট তৈরি করবে, যে টেবিল দিয়ে লেআউট বানাচ্ছিলাম না, টেবিল লেআউটে আমরা লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার এগুলো দিয়েছি। এগুলো যখন আমরা সিএসএস দিয়ে ডিপ ইউজ করে করব, সিএসএস ড্রিভেন, অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল এবং আরও সুন্দর করে যখন আমরা লেআউটগুলো করতে শিখব, তখন অ্যাকচুয়ালি ওই ক্লাসগুলোর সামনে কি লিখব? হ্যাশ, আর কল করা হবে কি দিয়ে? আইডি দিয়ে। সো আইডি ইউজ হবে লেআউট তৈরি করব যে ক্লাসগুলো দিয়ে, বা যে সেলগুলো তৈরি হবে এবং সেলগুলো হবে ইউনিক, সেগুলোর নামের সামনে কি বসবে? হ্যাশ, এবং কল করব আইডি দিয়ে। কেন বলছি? কারণ আমার লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার সবগুলো দেখতে কি ডিফারেন্ট না? ইউনিক। কারণ আইডি কি? ইউনিক আইডেন্টিফায়ার, তাই না? আইডিটা কি? ইউনিক আইডেন্টিফায়ার। এটা অলওয়েজ কি হতে হয়? একটা পেজের ভেতরে ইউনিক হতে হয়। আইডি দেওয়াতে আমি যদি আমার আরেকটা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফের উপরে এই টেস্ট ক্লাসটা কল করি, প্রবলেমটা কি হচ্ছে একটু দেখেন। আউটপুট ঠিক থাকবে, আমি আইডি বলছি এবং আইডি আকারে বলছি টেস্ট। এখন মূল যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা সেটা হলো যে আমার এখানেও আমি ইউজ করেছি কি টেস্ট, এই যে দ্য অ্যালাইন অ্যাট্রিবিউট, দ্য বিগ অ্যাট্রিবিউট, এই যে নিচে দ্য ফার্স্ট অকারেন্স অফ আইডি টেস্ট ওয়াজ হিয়ার, তাই না? এখানে আইডিটা ইউজ হয়েছে না? এখানে একটা আন্ডারলাইন বসে গেছে ইয়েলো কালারের, খেয়াল করেছেন? আবার এখানেও আবার আরেকটা আন্ডারলাইন বসে গেছে ইয়েলো কালার। এটা একটা এরর, কারণ আপনি কিন্তু আমার 5 জন আছে, 5 জনের মধ্যে 2 জনকে সেম আইডি আমি দিতে পারি না। যদি আইডি দেই তাহলে 1 2 3 4 5 দিব। এক ক্লাসে কি একের বেশি কি একাধিক আইডি হবে একজনের? হবে না, তাই না? ডুপ্লিকেট করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের এই HTML পেজের মধ্যেও কি একই ট্যাগে, মানে একাধিক ট্যাগে সেম আইডি ইউজ করা যায় না। এটা HTML এর এরর, CSS এর কিন্তু এরর না। আমি যদি দেখি আমার CSS আউটপুট, আমার দুইটা প্যারাগ্রাফই কিন্তু চেহারা চেঞ্জ করে ফেলেছে। কাজ করবে CSS, বাট কি হবে? HTML এর এরর চলে আসবে। বুঝা যাচ্ছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জুবার বলেন।
বলেন। আমার অ্যাকচুয়ালি কম্পিউটার সোসাইটির মেম্বার কীভাবে হতে হয় এটা তো জানা নেই, তো খোঁজখবর নিলে জানা যাবে, বাট এটা আমার এখন জানা নেই যে কীভাবে কম্পিউটার সোসাইটি। হুম 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 হুম, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো আর কি। আমি একটু মনে করিয়ে দেবেন, হ্যাঁ? আমি শনিবারে যখন ইয়েতে যাবো, বিসিসে যাবো, তখন একটু আমাকে মনে করিয়ে দেবেন। শনিবার সকালে যাবো, শনিবার সকালে 10টা-11টার দিকে একটা ফোন দিয়ে দেবো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ভালো করেছি। আচ্ছা, তো HTML এর এরর কিন্তু হচ্ছে, আমরা যে কাজটা অ্যাকচুয়ালি করব না। যদি একাধিকবার একটা পেজের ভেতরে আমাকে CSS ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ওই ক্লাসের সামনে কি বসিয়ে দিব, ডট। তাহলে ক্লাস দিয়ে আপনার যতবার ইচ্ছা, যদি 100বার একটা পেজের ভেতরে আপনি ওই ক্লাসটা ইউজ করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। বোঝা যাচ্ছে? পার্থক্য বুঝতে পেরেছেন? আর হ্যাশ আর ক্লাসের মধ্যে, মানে হ্যাশ আর ডটের মধ্যে পার্থক্য। মেইন ডিফারেন্স কি, হ্যাশ আর ডটে হ্যাশ আইডি দিয়ে কল হয়, আর ডট ক্লাস দিয়ে কল হয়। আরেকটা ডিফারেন্স হচ্ছে, হ্যাশ ক্লাসগুলো অলওয়েজ বড় ক্লাস হয়, মানে মেইন ক্লাসগুলো কি দিয়ে হয়, হ্যাশ দিয়ে, আর চাইল্ড ক্লাসগুলো কি দিয়ে হয়, ডট দিয়ে। চাইল্ড ক্লাস মানে কি, ধরেন আমি একটা ফর্ম বানিয়েছি, ফর্মের যে লেভেলগুলো, লেফট সাইডে যে নামগুলো, এগুলো একটা স্টাইলে হবে। তো ফর্মে যদি 10টা এলিমেন্ট থাকে, 10বার ক্লাসটা কল করতে হবে না? তো সেক্ষেত্রে আমরা ইউজ করব কি, ক্লাস। আর যখন আমি ফর্মটা পুরো ট্যাগের জন্য কোনো CSS লিখবো, তখন আমি ইউজ করব কি, হ্যাশ আইডি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, আমরা 6টার দিকে আসছি। জি জি, ঠিক আছে। ওকে, সো আমরা এখন যেটা করব আর কি, সেটা হচ্ছে যে আরও কিছু ইন্টারেস্টিং ইস্যু দেখেন, সেটা হচ্ছে এরকম যে ট্যাগের নাম, HTML এর ট্যাগের নামেও ক্লাস লেখা যায়, তখন আবার কিন্তু তার সামনে ডট বা হ্যাশ দেওয়ার দরকারই নেই। এরকমভাবে আমি যা করছি সেটা হচ্ছে এরকম যে বডি একটা ট্যাগ, তাই না? বডি ট্যাগের ভেতরে আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অথবা গ্রে, ঠিক আছে? ডিপ গ্রে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়েছি। এখন একটু চেক করেন যে ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে দিয়েছি, আমি যদি এবার রিলোড দিই, আমার ইন্ডেক্স ফাইলই তো অটোমেটিক কি হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে। বডির ভেতরে পুরো বডিটাই কি হয়ে গেছে, গ্রে হয়ে গেছে। এখন আমি যদি বডির ভেতরে বলি কালার, এই কালারটা হচ্ছে টেক্সট কালার, আমি বলছি কি হোয়াইট, আমি টেক্সট কালারটা সেট করে দিচ্ছি, গ্রের মধ্যে হোয়াইট ভালো দেখা যাবে, সো হোয়াইটটাকে আমি সেট করে দিচ্ছি। সবগুলো লেখা হোয়াইট, যেটা অ্যাকচুয়ালি আমার রেড ছিল সেটা কিন্তু রেডই আছে, কারণ ওটা আমার প্যারাগ্রাফের উপরে আলাদা করে বসানো আছে, রাইট? বাট আমি বডিতে যখন লিখছি সেটা জেনারেল কেস, বোঝা যাচ্ছে? এটা কিন্তু জেনারেল কেস। এখন আমাদের যেটা আরেকটা বিষয় একটু শিখতে হবে, সেটা হচ্ছে যে লাইক এটাকে বলা হয় জেনারেল ক্লাস বা ট্যাগের নামে ক্লাস। আমি বড় বড় ট্যাগগুলোর নামে ক্লাস তৈরি করে রাখতে পারি, ট্যাগ দিলে অটোমেটিক আউটপুট তেমন হয়ে যাবে। তো এবার যদি বলি লাইক টেবিল, আমার যে টেবিলটা আছে, ওই টেবিলটার মধ্যে তার ব্যাকগ্রাউন্ড কালার, যেটা ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি ব্ল্যাক হবে,
পিওর ব্ল্যাক। স্যার মানে আউটারে হবে কি গ্রে আর ভেতরে হবে কি পিওর ব্ল্যাক। সো এবার যদি দেখি তাহলে আমার টেবিলটা শুধু পিওর ব্ল্যাক হয়ে গেছে। আমরা কি ধরতে পারছি বিষয়গুলো? হ্যাঁ, ধরতে পারছি। সো আমরা জেনারেল ক্লাসও লিখতে পারি, আবার কি করতে পারি, ট্যাগের নামে ক্লাসগুলোকে আমরা জেনারেল ক্লাস বলছি, আবার আমরা ইউজার ডিফাইন ক্লাস লাইক টেস্ট যেভাবে লিখলাম ওভাবেও কিন্তু আমরা লিখতে পারি। যদি আমি বলেন পি নামে একটা ক্লাস লিখলাম, দুইটা ট্যাগের ওপরে দুইটা প্যারাগ্রাফ আছে না, দুইটা প্যারাগ্রাফের ওপরে অটোমেটিক সেটা বসে যাবে। বাট টেস্ট যেহেতু পরে অ্যাপ্লাই করা হচ্ছে, ওই টেস্টটাও এক্সিকিউট হবে। টেস্টটাকে ওই ট্যাগের উপরে কি ক্লাস আকারে কল করে দেওয়া আছে অথবা আইডি আকারে কল করে দেওয়া আছে, তো তার প্রপার্টিগুলো সে নিয়ে নেবে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বুঝতে শিখব। এখন আমি যদি অন্য পেজগুলোতে যাই, একটা জিনিস খেয়াল করেন, আমি ভিন্ন পেজগুলোতে যাচ্ছি, হোম, অ্যাবাউট আস, সাইন আপ, এখানে কি ওই ক্লাসগুলো কাজ করছে? কারণ এখানে এই ক্লাসগুলো কাজ না করার মূল কারণ হচ্ছে যে আমরা সিএসএস এর ক্লাসগুলো লিখেছি কার মধ্যে? ইন্ডেক্স ফাইল। আমি যদি সবগুলো ফাইলে লিখতাম তাহলে না কাজ করতো। আবার যদি এটাকে পুরো কপি করে সবগুলো পেজের মধ্যে দিয়ে দেই, কাজ করবে। বাট কি হবে, সবগুলো পেজের মধ্যে আমাকে বারবার করে লিখতে হচ্ছে না, রিডান্ডেন্ট, যদি চেঞ্জ করতে হয় সবগুলো জায়গাতে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে। বাট আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় রেখে এটাকে ইউজ করতে পারি, আমার জন্য ভালো, তাই না? যে আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখলাম, তারপরে তিনজনের সঙ্গে কি করে দিলাম, লিঙ্ক করে দিলাম। তিনজনের সাথে আমি এটাকে লিঙ্ক করে দিলাম, তাহলে অটোমেটিক তিনজন পেয়ে যাবে। আর এক জায়গায় থাকাতে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আপনি কি কিছু বুঝতে পারছেন বিষয়? কিছুটা, তাই না? একটু প্র্যাকটিস করতে হবে কিন্তু বেশি বেশি। তো আমরা যদি এই বিষয়টাকে নিয়ে একটু কাজ করি, যে সিএসএস এর এই ক্লাসগুলোকে আমরা একটা সিএসএস ফাইলেই নিয়ে যাই, এটা স্টাইল ট্যাগের মধ্যে না রেখে আমরা ডে 3 এর মধ্যে একটা ফোল্ডার করি। ডে 3 এর মধ্যে নিউ ফোল্ডার করেছি সিএসএস নামে, ঠিক আছে? সিএসএস নামে একটা ফোল্ডার করেছি ডে 3 এর মধ্যে। তারপর রাইট ক্লিক করে এর ভেতরে একটা সিএসএস ফাইল, এই যে সিএসএস ফাইলগুলো কি নামে হয়? ক্যাসকেডিং স্টাইল শিট। এইচটিএমএল হয় কি নামে? এইচটিএমএল ফাইল। আর সিএসএস হয় ক্যাসকেডিং স্টাইল শিট। সো ফাইলটার নাম বলছি স্টাইল। তো অটোমেটিক তার পিছনে কি বসে যাচ্ছে? সিএসএস বসে যাচ্ছে। খেয়াল করেছেন? মানে এর ভেতরের কোডগুলো কন্ট্রোল এ দিয়ে কপি করে যদি ডিলিট করে দিই, ফ্রেশ। হ্যাঁ, আমার এই সিএসএস ফাইলে কিছু নেই, বাট আমি ইন্ডেক্স ফাইল থেকে যা কাট করেছিলাম সেটা এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি, রাইট? তারপর এটাকে ফরম্যাট করতে হবে না, আমরা বলেছিলাম যে এখানে খুব সহজে ফরম্যাট করা যায়। যে সিলেক্ট যদি করি কন্ট্রোল এ দিয়ে, সোর্সে গিয়ে আমি যদি বলি ফরম্যাট, সুন্দর করে কি হয়ে যাবে? ফরম্যাট হয়ে যাবে। এখন একটা জিনিস যেটা দেখেন, এটা যদি খেয়াল করেন, যে ইন্ডেক্সের মধ্যে হোম, অ্যাবাউট আস, সাইন আপ কোথাও কিন্তু কাজ করছে না, কারণ কোথাও কিন্তু এর রিলেশন বা লিঙ্ক দেয়া নেই। বোঝা যাচ্ছে? কোথাও কোনো রিলেশন বা লিঙ্ক দেয়া নেই। এটা যে ক্লাসগুলো আছে সেটা ক্লাস সিএসএস ফাইলের মধ্যে আছে, যে ক্লাসগুলো আছে সেটা কোথায় আছে? সিএসএস ফাইলের মধ্যে আছে। তার সাথে আমার এখন একটা লিঙ্ক করে দেয়া দরকার। আমি যদি এরকম লিখি, সিএসএস লিঙ্ক করার জন্য একটা ট্যাগ আছে যার নাম কি? লিঙ্ক। ওই যে যেভাবে ফেভ আইকন লিঙ্ক করেছিলাম না, মনে আছে? ওভাবেই কিন্তু সিএসএস লিঙ্ক করা যায়। এভাবে করতে হচ্ছে লিঙ্ক। টাইপটা কি হবে? কার সঙ্গে লিঙ্ক করব? টেক্সট আর সিএসএস। এবার হাইপার লিঙ্ক রেফারেন্স, এইচরেফ। আমার ওই সিএসএস ফাইলটা কোথায় আছে? ইমেজের মতো। কোথায় আছে? কন্ট্রোল স্পেস, তারপরে সিএসএস, তারপরে আবার কন্ট্রোল স্পেস, স্টাইল ডট সিএসএস। এরপরে ফাইনালি বলতে হবে কি? আরইএল, রিলেশন। রিলেশনটা হচ্ছে আমার স্টাইল শিট।
বোঝা গেল? ওই যে স্টাইল শিট। সো এখান থেকে এটাকে আমি ক্লোজ করছি। টাইপ আমার হচ্ছে টেক্সট সিএসএস, হাইপারলিঙ্ক রেফারেন্স হচ্ছে সিএসএস স্টাইল শিট, আর রিলেশনটা হচ্ছে আমার স্টাইল শিট। এখন যদি এটাকে আমরা সেভ করি, তাহলে শুধু লিঙ্ক করেছি কার সঙ্গে? ইন্ডেক্সের সাথে। আমার ইন্ডেক্সটাই স্টাইলটা পেয়ে যাবে। স্টাইলটা পেলো না, বাট অ্যাবাউট আস আর সাইন আপ কি পেয়েছে? অ্যাবাউট আস সাইন আপ কিন্তু পাই নাই। কারণ কি? আমি অ্যাবাউট আস বা সাইন আপের সঙ্গে এই লিঙ্কটা করি নাই। সেটা কি করব? আমি কপি করে নিয়ে আমার অ্যাবাউট আস পেজের ওই যে আইকন লিঙ্কের নিচে এটাকে পেস্ট করে দেই, আর সাইন আপ পেজের ওই আইকন লিঙ্ক পেজের নিচে এটাকে পেস্ট করে দিই। তার মানে তিনটা পেজের সঙ্গে কি এটা লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? হোমে ক্লিক করলে হোমটাও কাজ করছে, অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আসেও এটা কাজ করছে, সাইন আপে ক্লিক করলে সাইন আপটাও এখানে। তাহলে আমরা একটু রিক্যাপ বা রিভিউ করি। রিক্যাপটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে এসে আজকে আর একটা নতুন পেজ বানিয়েছিলাম সাইন আপ, যার সঙ্গে হাইপারলিঙ্ক করে দিয়েছিলাম সবগুলো পেজের। তারপরে একটা সুন্দর করে ফর্ম কিভাবে তৈরি করতে হয়, ফর্মের এলিমেন্ট কিভাবে বানাতে হয়, লাইক টেবিল দিয়ে গুছিয়ে একটা ফর্ম আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম। কিভাবে টেবিলে দুইটা করে কলাম নিলাম, একটা কলামে লেবেল দিলাম আর আরেকটা কলামে তার ফিল্ডগুলো দিলাম। কিভাবে একটা টেক্সট বক্স তৈরি করতে হয়, কিভাবে সেটাকে রিকোয়ার্ড করতে হয়, এই বিষয়গুলো যদি আরও অনেকবারই আলোচনা হবে, বাট আমরা একটা ফিল্ড দেখিয়েছি কিভাবে রিকোয়ার্ড করতে হয়। তারপরে কিভাবে ইনপুট বক্সের মধ্যে লিখা দেখাতে হয়, যে প্লেস হোল্ডার দিয়ে দেখালাম না, কিভাবে ইনপুট বক্সের সাইজটা বাড়ানো যায়, সবগুলো কিন্তু আমরা দেখলাম। তারপরে আমরা ইমেল বক্স কিভাবে বানাতে হয়, কিভাবে পাসওয়ার্ড বক্স বানাতে হয়, কিভাবে টেক্সট এরিয়া তৈরি করতে হয়, কিভাবে রেডিও বাটন তৈরি করতে হয়, কিভাবে ক্যালেন্ডার নিয়ে আসা যায়, কিভাবে ড্রপ ডাউন লিস্ট বানানো যায়, কিভাবে আমরা ব্রাউজ বাটন তৈরি করতে পারি, কিভাবে আমরা চেক বক্স তৈরি করতে পারি, সে বিষয়গুলো দেখলাম। আর দেখলাম কি 3 ধরনের বাটন, সাবমিট বাটন, রিসেট বাটন আর নর্মাল বাটন। এটা দেখেছি HTML থেকে। তারপরে আমরা সিএসএস এর আলোচনা শুরু করেছিলাম। সিএসএস এর আলোচনার শুরুতেই যেটা আমরা শিখলাম যে আমরা একটা HTML ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে, যেটা আমরা কোড থেকে রিমুভ করেছি, কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল যে একটা HTML পেজের ভেতরে স্টাইল ট্যাগ দিয়ে তার ভেতরে সিএসএস এর ক্লাস লিখতে পারি, তাই না? এবং ক্লাসগুলো দুইভাবে লেখা যায়, ডট ক্লাস লেখা যায় বা হ্যাশ ক্লাস লেখা যায়। ডট থাকলে ক্লাস দিয়ে কল করতে হয়, আর হ্যাশ থাকলে আইডি দিয়ে কল করতে হয়। এইটা বিষয়গুলো আমরা শিখলাম। তো যখন ডট বা হ্যাশ ক্লাস আমরা শিখেছি, ডট হ্যাশ ক্লাস শেখার পর আমরা অ্যাপ্লাই করতে শিখেছি। আমরা জেনারেল ক্লাস বলতে লাইক বডি, তারপরে টেবিল, এর উপরে ক্লাস লিখলাম, যেটা অ্যাকচুয়ালি এখন আমাদের স্টাইলের মধ্যে আছে। যখনই বডি বা টেবিল নামে ট্যাগ লিখলাম, সেই ক্লাসগুলো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেল। আমাকে কি অ্যাপ্লাই করতে হয়েছে? অ্যাপ্লাই করতে কিন্তু হয় না, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে যেটা শিখেছি যে আমরা সিএসএস গুলোকে একটা ডিফারেন্ট ফাইলে, সিএসএস ফাইলে নিতে পারলাম, এবং ওই ফাইলটা সবগুলো HTML এর সঙ্গে লিঙ্ক করে দেওয়াতে সবগুলো HTML ফাইলই সিএসএস গুলো পেয়ে গেল, তাই না? সো আজকে পর্যন্ত, এর চেয়ে আরেকটু কি আগাবো আজকে? আগাই না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি যে আমরা আরেকটা ফাইল নেই, আরেকটা HTML ফাইল নেই ডে 3 এর মধ্যে। ডে 3 এর মধ্যে HTML CSS এক্সাম্পল। একটা HTML ফাইল আমি নিয়েছি, এবং HTML ফাইল, এই HTML ফাইলের সাথে ওই CSS ফাইলটা আমি লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, HTML ফাইলের সঙ্গে আমি CSS ফাইলটা লিঙ্ক করে দিয়েছি। এখন যদি আমার HTML ফাইলটা দেখি, আমাদের ফাইলটার নাম কি? CSS।
জাস্ট গ্রে কালারের একটা বডি, আর টেক্সটের মধ্যে কি আসে, টু রাইট কন্টেন্ট। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি যেখানে আসবেন সেটা হচ্ছে ডলফিন গলি থেকে একটু সামনের দিকে চলে আসেন, কলাবাগানের দিকে। কলাবাগানের দিকে হাঁটলেই ওখানে আপনি পাবেন আর কি, ওখানে আপনি একটা সিঙ্গারের শোরুম পাবেন। ঠিক আছে, সিঙ্গারের শোরুমের ওখানে এসে ভেতরের দিকে একটা গলি আসছে, 2 নম্বর বিল্ডিং, 161/B, ফার্স্ট ফ্লোর। বাসা নাম্বার হচ্ছে 161/B, গেটটা হচ্ছে হলুদ কালারের। হ্যাঁ, 161/B, বি, বি ফর বাংলাদেশ। হ্যাঁ, ওকে, ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটা সিএসএস ফাইল নিয়েছি। সিএসএস ফাইলটার সঙ্গে HTML ফাইলের লিঙ্ক আছে। মানে আমি এখানে একটা ডিভ ট্যাগ আছে, খেয়াল করেছেন? একটা ডিভ আছে। হ্যাঁ, এই ডিভ ট্যাগটার মধ্যে টু ডু রাইট কন্টেন্ট এই কথাটাকে আমরা মুছে দিই। মুছে দিয়ে আমরা যদি একটা ক্লাস লিখি সিএসএস এর মধ্যে ডিভের জন্য, ডিভের জন্য একটা ক্লাস লিখি ডিভ। ডিভ কিন্তু বাই ডিফল্ট তেমন কিছুই না, কিছুই দেখাচ্ছে না, তাই না? কিছু দেখায়? বাই ডিফল্ট এর ডিভের চেহারা কিন্তু কিছুই বলছে না। এখন আমি যদি একটা নেই যে উইথ, আমি উইথ বলছি 200 পিক্সেল, হাইট আমি বলছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। আমি যদি এখন আমার এই ডিভটাকে দেখি, অরেঞ্জ কালারের একটা সেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন না সবাই? আমার অরেঞ্জ কালারের একটা সেল তৈরি হয়েছে। এখন আমি যদি একে একটা বর্ডার দিতে চাই, খেয়াল করেন, বর্ডার, ফার্স্ট হচ্ছে কালার, আমি কি কালারে দিব? আমি বর্ডারটা রেড কালারে দিয়ে দিচ্ছি। তারপরে যদি স্পেস দেই, কি ধরনের বর্ডার হবে? আমি বলছি ডটেড বর্ডার হবে। ঠিক আছে, তারপরে যদি আবার স্পেস দেই, কি টাইপের লেন্থ, মানে লেন্থ মিডিয়াম, থিক, থিন, এরকম বলছে। আমি যদি বলি যে লাইক 5 পিক্সেল, 5 পিক্সেলের একটা বর্ডার হবে, তাহলে ওই বর্ডারটা কি হবে? চারিদিক দিয়ে। কালার কি বলেছিলাম? রেড, রেড কালারের একটা ডটেড 5 পিক্সেলের বর্ডার যুক্ত হয়েছে। বোঝা যাচ্ছে না? এখানে লেফট সাইডটা যদিও দেখা যাচ্ছে না, এটা কোনো কারণে হয়েছে, সেটিংসে হয়তো একটু ঠিক করতে হবে। বর্ডারটা এরকম দেখা যাচ্ছে। এখন তাহলে আমরা বর্ডার শিখলাম কি? বর্ডার, অনেক ধরনের বর্ডার আছে। এটাকে যদি
একটু সরিয়ে আনতে চাই, এটা যেরকম ভেতরে ঢুকে আছে না, আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো। এটা যদি লেফট থেকে রাইটের দিকে নিতে চাই, একটা প্রপার্টি আছে, সেটা লিখি, সেটা শেখা হয়ে যাবে। মার্জিন, মার্জিন লেফট রাইট, তাই না? মার্জিন অ্যাকচুয়ালি লেফট হবে, তাহলে রাইটের দিকে সরে যাবে। আমি যদি বলি 20 পিক্সেল, সরে আসে না, আরও সরিয়ে দেয়, বের হয়েছে বোঝা যাচ্ছে না। আমি বলছি 100 পিক্সেল, এবার সরে আসছে। সো সে কি হলো, মার্জিন আমরা কি দিয়েছি, রাইট। সে কি করবে, সে রাইটের দিকে কোথাও চলে যাবে, 100 পিক্সেল চলে যাবে। ইউজ করেছি কি লেফটে, তার মানে লেফটের দিকে মার্জিন হবে, যাবে কোন দিকে, রাইটের দিকে। আচ্ছা, সরিয়ে আনলাম। এবার আমরা বর্ডারও দিয়েছি, বর্ডার বলছি ডটেড, আমি বলছি 15 পিক্সেল। বর্ডারটা হয়েছে কত, 15 পিক্সেলের। বর্ডারটা যদি আমরা ডটেড না বলে বলি সলিড, সলিড বর্ডার হবে। হ্যাঁ, বর্ডার যদি আমি বলি ডাবল, এটা ডাবল বর্ডার হয়েছে, বোঝা যাচ্ছে? আমি যদি ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিই 25, ডাবল বর্ডার হয়েছে। হ্যাঁ, এখন এটাকে আরেকটু সুন্দর করে দেখার জন্য ফ্রেমের মতো যদি আমি দেখাতে চাই, ইনসেট, ফ্রেমের মতো দেখাচ্ছে না, বর্ডার বড়, আমি 25 পিক্সেল করেছি বর্ডার, তারপরে এটাকে ইনসেট দিয়েছি। আমি যদি আরেকটা ভ্যালু আছে আউটসেট, এটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে, তাই না? এটা নোটিশ বোর্ডের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে একটু উপরের দিকে উঠে চলে আসে। এর আগে এটা ছিল কি, ভেতরের দিকে চলে যাচ্ছে। সো আমি বর্ডার ইউজ করে ভিন্ন ভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো এখন যেহেতু এটা 25 পিক্সেল অল অ্যারাউন্ডে একটা বর্ডার আছে, এটা আউটসেটে আছে, আমরা এখানে আরেকটা প্রপার্টি যদি শিখি, প্রপার্টিটা হচ্ছে এইটা চলে আসবে সব, মানে যতবার ডিপ লিখবো ততবার ডিপগুলো দেখতে এরকমই হয়ে যাবে। বাট ভিন্ন ভিন্ন টাইপের করতে গেলে ওই যে ইউজার ডিফাইন ক্লাস লিখতে হবে, ডট ক্লাস বা হ্যাশ ক্লাস আমাকে লিখতে হবে। আমরা ইন জেনারেল করছি। বর্ডার রেডিয়াস, এটা অত্যন্ত পাওয়ারফুল, এটা CSS3 এর একটা প্রপার্টি। আমি যদি বলি বর্ডার রেডিয়াস 25 পিক্সেল, একটু খেয়াল করবেন, বর্ডার রেডিয়াস 25 পিক্সেল, চারিদিকে রেডিয়াস হয়েছে। বর্ডার রেডিয়াস 25 পিক্সেল, চারিদিকে রেডিয়াস হয়েছে। এখন আমি যদি রেডিয়াসটাকে বাড়িয়ে দিই 205 পিক্সেল, কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে না, সার্কেল হয়ে গেছে। 200 পিক্সেলও যদি করতাম তাহলেও সার্কেল হতো। আমার উইথ আর হাইট কত, উইথ 200, হাইট 200। উইথ হাইটের সমান যদি রেডিয়াস হয় তাহলে সেটা কি হয়ে যাবে, উইথ হাইটের সমান রেডিয়াস হলে সেটা সার্কেল হয়ে যায়, সেটা কিন্তু তা হয়েছে। এটা বর্ডারের জন্য হয়েছে। একটা কালার যদি করতে চান, এখানে এই যে আউটসাইড যে বর্ডারটা, এটাকে আপনি বর্ডারটা আউটসাইড বর্ডার বাদ দিয়ে আপনাকে সলিডে চলে আসতে হবে। আউটসাইড মানে কি, একটার এক পাশ দেখে আরেকটার আরেক পাশ দেখে, দুই পাশ কালার, একই কালারে দুইটা পাশ মিলে দুই ধরনের অপশন তৈরি করছে। যদি সলিড করে নেই তখন কিন্তু আর সমস্যা নেই। এবারে সার্কেলও বানাতে শিখলাম, ভিন্ন ভিন্ন শেপ তৈরি করার অপশন আছে। এসি রিমোট নিয়ে এসিটা বন্ধ করে দেবে, তাই না?
তাহলে এখানে সার্কেল যখন হয়েছে তখন আমরা যদি আরেকটু দেখি, যে প্রথমে 4 কর্নার করে নিই বর্ডার রেডিয়াসটাকে। যদি আমি এরকম বলি 4টা কর্নার আছে, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল। কয়টা কর্নার? 4টা কর্নার। এটা 1, 2, 3, এটা 4। আবার বলছি 1, 2, 3, 4, রাইট? 4টা কর্নার। সো প্রথম ভ্যালুটা যদি আমি রেডিয়াস করি, একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথম ভ্যালুটাকে যদি 200 পিক্সেল দেই, একটা ভিন্ন শেপ। 1 নম্বর ভ্যালুটা রেডিয়াস হয়ে গেছে। আমি যদি 3কে রেডিয়াস করি ঠিক সেরকম 200 পিক্সেল, 1 আর 3 রেডিয়াস হচ্ছে, 2 আর 4 কিন্তু রেডিয়াস হয় নাই। এখন আমি যদি 2কেও যদি রেডিয়াস দিয়ে দেই সিমিলার, আমি কি বানাতে চাচ্ছি? আমি কিন্তু ভিন্ন ভিন্ন শেপ তৈরি করতে পারছি কি দিয়ে? বর্ডার রেডিয়াস। ভ্যালুগুলো চেঞ্জ করে করে আমার যখন যে ধরনের শেপের প্রয়োজন পড়বে আমি ঠিক তখন সে ধরনের শেপই চাইলে তৈরি করতে পারি। বুঝতে পেরেছেন? তো এর জন্য এখন আমরা যা শিখলাম যে বর্ডার রেডিয়াস, বর্ডার মার্জিন, এই প্রপার্টিগুলো আরও এলাবোরেশন আছে রোববারের জন্য। আজকে আমি আপাতত এতটুকুই রাখছি, কারণ সিএসএসটা মাত্র শুরু হয়েছে, আরও একজন অনুপস্থিত আছে, সেটা কমপ্লেক্স হয়ে যাবে। আরেকটু যদি দূরে চলে যায় হয়তো তার জন্য ধরাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমাদেরও 2জন আছে যারা কিছুটা দুর্বল মনে হচ্ছে, তাদের জন্য ধরাটা একটু টাফ হবে, রাইট? তো এই পর্যন্ত পুরোপুরি প্র্যাকটিস করে আসতে হবে, করে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছি? করে আসতে হবে। আর আগামী রোববারের জন্য একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমরা টেবিল দিয়ে সিএসএস ইউজ করব না, টেবিল দিয়ে একটা পার্সোনাল সাইট বানিয়ে নিয়ে আসবো। 5টা পেজ হবে, হোম, অ্যাবাউট, হ্যাঁ, পোর্টফোলিও যেখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, তারপরে হচ্ছে গ্যালারি আর কন্ট্যাক্ট। গ্যালারি পেজে ইমেজ থাকবে আর কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন। সিএসএস ইউজ হবে না, শুধু এইচটিএমএল দিয়ে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, কন্ট্যাক্ট, 5টা পেজের একটি স্ট্যাটিক ওয়েবসাইট আমরা সবাই বানিয়ে নিয়ে আসবো। ওকে, আজকে এতটুকু রাখছি।